পোল্যান্ড সীমান্তে চীন বেলারুশের সেনাদের মহড়া। পোল্যান্ড সীমান্তের কাছে যৌথ সেনা মহড়া শুরু করেছে বেলারুশ ও চীন। সোমবার থেকে শুরু হয়েছে ইগল অ্যাসল্ট নামের এই মহড়া, চলবে 11 দিন। এমন এক স্থানে এই যৌথ মহড়া শুরু হয়েছে যেটি পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের উত্তর সীমান্ত। এই মহড়া ঘিরে কিছু ছবি প্রকাশ করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাতে দেখা গেছে গত শনিবার চীনের সদস্যরা বেলারুশে পৌঁছেছেন। মন্ত্রণালয় জানিয়েছে এই মহড়ায় সন্ত্রাস বিরোধী যৌথ প্রশিক্ষণে অংশ নেবেন দুই দেশের সেনারা। মহড়া চলবে 8 থেকে 19 জুলাই পর্যন্ত। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এই মহড়ার মধ্য দিয়ে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময় হবে, দুই বাহিনীর মধ্যে সমন্বয় বাড়বে। এছাড়া সেনাদের যৌথ প্রশিক্ষণের ক্ষেত্রে চীন এবং বেলারুশের সম্পর্ক আরও উন্নয়নের একটি ভিত্তি তৈরি হবে। সম্প্রতি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করতে বেইজিংয়ে গিয়েছিলেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেস দুদা। ওই সফরের পর পোল্যান্ড এবং চীনের সম্পর্কের প্রশংসা করে দুদা বলেছিলেন, চীনের প্রেসিডেন্ট আমাকে বন্ধু বলে রেখেছেন, এতে আমি খুবই খুশি। এর 2 সপ্তাহ পরই যৌথ মহড়া শুরু করল চীন এবং বেলারুশ। গত শুক্রবার বেলারুশের সশস্ত্র বাহিনীর ডেপুটি হেড অব জেনারেল স্টাফ ভ্লাদিমির কুরিপ্রানউইক বলেন, এই অঞ্চলে ন্যাটোর তৎপরতার জবাব হিসাবেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। গাজায় নিহতের প্রকৃত সংখ্যা কমপক্ষে 1,86,000। ব্রিটিশ জার্নাল ল্যান্সেটের এক গবেষণায় বলা হয়েছে, 7 অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের প্রকৃত সংখ্যা কমপক্ষে 1,86,000। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে হামাসের নাম করে ভয়াবহ হিসাব হামলায় কমপক্ষে 38,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। কিন্তু গবেষণা বলছে প্রকৃত পক্ষে নিহতের এই সংখ্যা অনেক বেশি, কারণ যে হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে মারা গিয়েছেন, যাদের খবর এখনো কেউ জানে না, সেই সংখ্যা সরকারি এই সংখ্যার মধ্যে ধরা হয়নি। স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া, খাদ্য বিতরণ ব্যবস্থা এবং অন্য সরকারি অবকাঠামো ধ্বংস করে দেওয়ায় পরোক্ষভাবে মারা গেছেন অসংখ্য মানুষ। গবেষণায় বলা হয়েছে, সহিংসতায় সরাসরি ক্ষতির চেয়ে স্বাস্থ্য ব্যবস্থায় পরোক্ষ ক্ষতিকর প্রভাব ফেলেছে। গাজায় যুদ্ধ শেষ হয়ে গেলেও সেই ব্যবস্থার অবিলম্বে সমাধান মিলবে না। সামনের মাসগুলো এবং বছরগুলোতে পরোক্ষ মৃত্যু আরও বাড়বে, মানুষ মারা যাবে ভিন্ন রোগে। ল্যান্সেটের গবেষণায় বলা হয়েছে, গাজার অবকাঠামো ধ্বংস করে দেওয়ায় মৃতের সংখ্যা অনেক বাড়বে, কারণ সেখানে খাদ্য, পানি এবং আশ্রয়ের ভয়াবহ সংকট বিরাজ করছে। রাশিয়ার বোমারু বিমান ছিনতাইয়ের ইউক্রেনীয় চেষ্টা ব্যর্থ করার দাবি এফএসবির। রাশিয়ার পারমাণবিক ক্ষমতা সম্পন্ন একটি TU-22M3 বোমারু বিমান ছিনতাই করে ইউক্রেনে উড়িয়ে নিয়ে যাওয়ার একটি পরিকল্পনা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছেন রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি। সোমবার এফএসবির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা আর্থিক প্রলোভন এবং ইতালির নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিয়ে রাশিয়ার বাহিনীর একজন পাইলটকে একটি ক্ষেপণাস্ত্রবাহী বিমান উড়িয়ে নিয়ে ইউক্রেনে অবতরণ করাতে রাজি করানোর চেষ্টা করেছিল। ব্যর্থ এই ছিনতাই প্রচেষ্টার সঙ্গে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর গোয়েন্দা বাহিনী জড়িত থাকার বিষয়টি উন্মোচিত হয়েছে বলে এফএসবি দাবি করেছে। এফএসবি আরও জানিয়েছে, এই প্রক্রিয়া চলার সময় রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তারা তথ্য সংগ্রহ করতে সক্ষম হন, আর তা রাশিয়ার সামরিক বাহিনীকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ওজরনাইয়া বিমান ক্ষেত্রে সফলভাবে আঘাত হানতে সাহায্য করে। এফএসবি রুশ পাইলটের একটি ভিডিও প্রকাশ করেছেন, যিনি ওই অভিযানটি চালাতে সংস্থাটিকে সহায়তা করেছেন। তবে ভিডিও ক্লিপটিতে তার পরিচয় গোপন রাখা হয়েছে এবং তার কণ্ঠস্বরও পাল্টে দেওয়া হয়েছে বলে রুশ বার্তা সংস্থা RT জানিয়েছে। প্রথম ফোন কলে নেতানিয়াহুকে কি বললেন স্টারমার। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন, গাজায় চলছে ইসরায়েলি যুদ্ধ, অন্যদিকে লেবানন সীমান্তে চলছে হিজবুল্লাহকে ঘিরে প্রবল উত্তেজনা। বিশ্ব পরিস্থিতির টালমাটালের মধ্যে যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কিয়ের স্টারমার। পশ্চিমা মিত্র হিসেবে যুক্তরাজ্যের বড় সমর্থন পেয়ে থাকে ইসরায়েল। নির্বাচিত হওয়ার পর এবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন স্টারমার। এক প্রতিবেদনে আল আরাবিয়া জানিয়েছে, নেতানিয়াহুর সঙ্গে প্রথমবার ফোন কলে কথা বলেছেন স্টারমার, যেখানে লেবানন সীমান্তে ইসরায়েলের সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিবাদমান উত্তেজনায় বড় সংঘাতে না জড়ানোকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেছেন স্টারমার। ফোন কলে স্টারমার নেতানিয়াহুকে বলেন, ইসরায়েলের উত্তর সীমান্তে পরিস্থিতি খুবই উদ্বেগজনক এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সব পক্ষ সতর্কতার সঙ্গে কাজ করছে। স্টারমার আরও বলেন, গাজায় যুদ্ধবিরতি, জিম্মিদের প্রত্যাবর্তন এবং বেসামরিক মানুষের কাছে মানবিক সহায়তার পরিমাণ অবিলম্বে বাড়ানোর জন্য স্পষ্ট এবং জরুরি নীতি নির্ধারণ করা প্রয়োজন। আপনারা করছেন জমি বিক্রি, ওরা করছে বাংলাকে বিক্রি। জলের আরেক নাম জীবন। তিস্তার পানি এবং চুক্তি নিয়ে কি বলছেন মমতা ব্যানার্জি।
বর্ষার পানি দেখে আমরা যেন তিস্তা নদীর পানির পরিমাণের বিষয়টি না ভাবি। প্রতিবেশী বাংলাদেশকে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে এই পরামর্শ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। মমতা আরও অভিযোগ করেছেন যে বাংলাকে না জানিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সাথে ফারাক্কা চুক্তি পুনর্নবীকরণ করতে চাইছে, একই সাথে তিস্তার পানিও দিতে চাইছে। সোমবার রাজ্য সরকারের সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধানমন্ত্রীর যে কথা হলো আমাদের কাউকে জানানো হলো না, খুবই দুর্ভাগ্যজনক। যাই হোক, আবার বলছে তিস্তার পানি দেবে। তিস্তায় কি পানি আছে যে দেবে? তাহলে তো আমাদের রাজ্যের উত্তরবঙ্গের মানুষের খাবার পানি পাবে না। বর্ষার পানি দেখে যেন আমরা পানির কথা না ভাবি। এ সময় সিকিমের তিস্তা নদীর উপর জলবিদ্যুৎ প্রকল্পের বিষয়টি উত্থাপন করেন মমতা। সিকিমের ওখানে তিস্তার উপরে 14টি হাইড্রো পাওয়ার করেছে, তাতে সমস্ত পানি টেনে নিয়েছে। যখন সিকিম ওই জলবিদ্যুৎ প্রকল্প করলো তখন কেন্দ্রীয় সরকারের সযত্ন হওয়া উচিত ছিল। ওরা জানে যে সিকিম বা অরুণাচল সীমান্ত কতটা ভয়ানক আমাদের দেশের জন্য, কিন্তু সরকারের কোনো মনিটরিং সিস্টেম নেই। আমরা বারবার বিষয়টি জানিয়েছি, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। টহলের সময় অতর্কিত হামলা 4 ভারতীয় সেনা নিহত। ভারতের জম্মু এবং কাশ্মীরে সামরিক বাহিনীর গাড়ি বহরে অতর্কিত হামলা চালিয়ে 4 সেনা সদস্যকে নিহত এবং 6 জনকে আহত করা হয়েছে। সোমবার বিকেলে কাঠুয়া জেলার প্রত্যন্ত মাছেদি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, কাঠুয়া থেকে প্রায় 150 কিলোমিটার দূরে মাছেদি কিনলি মালহার সড়কে সেনাবাহিনীর নিয়মিত টহলের সময় হামলা চালানো হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক আক্রমণের পর সন্ত্রাসীর একটি গ্রেনেড নিক্ষেপ করে এবং তারপর গুলি চালায়। নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দিলেও তারা নিকটবর্তী একটি জঙ্গলে পালিয়ে যায়। সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য অনুসন্ধান অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। এছাড়া সন্ত্রাসবাদী গোষ্ঠী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে দফায় দফায় গোলাগুলি চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গত 48 ঘন্টায় জম্মু অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর উপর এটি দ্বিতীয় হামলা। শেখ হাসিনার চীন সফরে সতর্ক নজর ভারতের। এশিয়ার রাজনীতির মাঠে বড় দুই খেলোয়াড় ভারত ও চীন। ও রাজনৈতিক প্রেক্ষাপটে দেশ দুটির মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও চরমে। ফলে স্বাভাবিকভাবেই দিল্লি বেজিং এর কাছে বাংলাদেশের অবস্থান বেশ গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে কেন্দ্র করে আরও একবার সামনে এলো বিষয়টি, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরের দিকে সতর্ক নজর রাখছে ভারত। 4 দিনের সফরে সোমবার চীন পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সফরকালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করবেন তিনি। দুই পক্ষের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি এবং সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে। সরকার প্রধান হিসেবে এই নিয়ে পঞ্চমবার এবং টানা চতুর্থ মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার পর এটি শেখ হাসিনার প্রথম চীন সফর। তাই এই সফরের দিকে ভারত সতর্ক নজর রাখছে বলে জানিয়েছেন ভারতীয় বেশ কিছু সংবাদ মাধ্যম। বলা হচ্ছে, ভারত বুঝতে পারছে চীন থেকে বাংলাদেশের আরও অর্থ প্রবাহিত হলে বেইজিং এর উপর ঢাকার নির্ভরতা বাড়বে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সফরের 2 সপ্তাহের কম সময়ের ব্যবধানে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার এই সফর এমন একটি সময় হচ্ছে যখন ঢাকা চীনের দিকে উল্লেখযোগ্যভাবে ঝুঁকে পড়ার লক্ষণ দেখাচ্ছে। সংবাদ মাধ্যমটি বলছে, শেখ হাসিনার সফরকালে বাংলাদেশ চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক একটি ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিতে উন্নতি হতে পারে, যেটিকে অন্যান্য দেশের সঙ্গে তৃতীয় সর্বোচ্চ স্তরের সম্পর্ক হিসেবে বিবেচনা করে চীন। টেলিগ্রাফের প্রতিবেদন মতে, ঢাকায় জল্পনা রয়েছে শেখ হাসিনার সফরে একটি মুক্ত বাণিজ্য চুক্তি হতে পারে। পাশাপাশি একাধিক খাতে 20 থেকে 22টি সমঝোতা স্মারক সই এবং $2000 কোটি ঋণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ভারতের একজন সাবেক কূটনৈতিক দ্য টেলিগ্রাফকে বলেছেন, নয়াদিল্লিকে নিবিড়ভাবে এই সফরে ফলাফল দেখতে হবে। ঢাকার কূটনৈতিক সূত্রে বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমটি বলছে, চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে শেখ হাসিনার সফরের আগে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া চীনের এক্সিম ব্যাংকের একটি প্রতিনিধি দল প্রস্তাবিত $2000 কোটি ঋণ নিয়ে আলোচনার জন্য গত সপ্তাহে বাংলাদেশ সফর করে, যার মধ্যে চীন থেকে আমদানির অর্থ পরিশোধের সুবিধার্থে $500 কোটি ইউয়ানে দেওয়ার কথা ছিল। অন্যদিকে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগীয় প্রধান লি জিয়ানচাও সম্প্রতি ঢাকা সফর করেছেন। ঢাকার একটি সূত্র টেলিগ্রাফকে বলেছে, শেখ হাসিনার এই সফরের পর ঢাকা বেইজিং সম্পর্কে পরিবর্তন ঘটবে, যার প্রতিফলন দেখা যাবে যৌথ বিবৃতিতে।